শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের লাইভ আসবো। প্রথমে বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রাইমারি অ্যাজাম্পশনটা দিয়েছি। আজকে আপনাদের সামারি এবং সাবস্ট্যান্স সহ পরীক্ষা আসার মতো যতগুলো নোট করে দেওয়া দরকার আমি ইনশাল্লাহ ক্লাসে নোট করে দিব এবং এটা ডিলিট করবো না। আপনাদেরকে বললাম ইউ শুড হ্যাভ টু কিপ ইউর কনসেন্ট্রেশন টুয়ার্ড মাই ক্লাস। তাহলে বিগিনিংটা ছিল আমাদের বিগিনিংটা ছিল এইরকম যে 1492 সালে কলম্বাসের জলপথ আবিষ্কার। তাহলে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস যখন ইউরোপ থেকে ইউএসএ যাওয়ার জলপথ আবিষ্কার করে, that will be a significant movement for the spread out of colonialism, imperialism. তখন থেকেই আসলে গোটা পৃথিবীর গ্লোবালাইজেশনের ভিত্তি স্থাপিত হয়। সাইমultaneously 1498 সালে ভাস্কো দা গামা যখন ভারত আসার জলপথ আবিষ্কার হয়, থিংস আর লিটল বিট অফ স্টার্টিং অফ গ্লোবালাইজেশন, যে ভারত থেকে এশিয়াতে যাওয়া যায়। অর্থাৎ এই দুইটা আবিষ্কারই ছিল গেম চেঞ্জার। যে ক্রিস্টোফার কলম্বাসের হচ্ছে ইউএসএ মানে আমেরিকা যাওয়ার জলপথ আবিষ্কার এবং ভাস্কো ডি গামার হচ্ছে ভারতে আসার জলপথ আবিষ্কার। অর্থাৎ সমগ্র পৃথিবী কি করে ফেললো, জানা হয়ে গেল, ডিসকভারি অফ দ্য প্ল্যানেট। এখন ব্যাপার হচ্ছে আপনাদেরকে প্রাইমারিতে বলেছিলাম যে আসলে স্পেনের হয়ে ক্রিস্টোফার কলম্বাস যেহেতু আমেরিকা আবিষ্কার করেছিল, সুতরাং দুই আমেরিকা মহাদেশ কলম্বাসের এবং হার্নান কার্টেজের মাধ্যমে আপনার স্প্যানিশদের হয়ে গেছিল। পরে বললাম যে 1588 খ্রিস্টাব্দে আপনাদেরকে বললাম আর্মাডা যুদ্ধ। এই আর্মাডা যুদ্ধে হচ্ছে স্প্যানিশদের নিকট থেকে আমেরিকাকে, এই বর্তমান ইউএসএ কে দখল করে নিল ব্রিটিশরা এবং কানাডা নিয়ন্ত্রণে চলে আসলো ফরাসিদের হাতে। তারপরে আমি বললাম যে ফরাসিদেরকে পরবর্তীতে পরাজিত করে আপনার সমগ্র ইউএসএ এবং কানাডার নিয়ন্ত্রণ আসলো ব্রিটিশদের। এরপরে বললাম যে স্প্যানিশদের গ্রেটার স্পেনের তিনটা অঞ্চল ছিল, কার্থালোনিয়া যার রাজধানী বার্সেলোনা, আন্দালুসিয়া যার রাজধানী মাদ্রিদ। 1515 সালে আপনার ফিলিপ হচ্ছে মানজেরান নদীর তীরে মাদ্রিদ প্রতিষ্ঠা করেছিল এবং তৃতীয় অংশের কথা বলেছিলাম কাবোরোকা, যেটা পর্তুগাল নামে পরিচিত। কাবোরোকা ব্রাজিল নিয়ে আলাদা হয়ে গেল। সুতরাং আমেরিকা মহাদেশের কানাডা প্রধানত ফরাসিদের বসতি এবং আপনার ইউএসএটা প্রধানত ব্রিটিশদের বসতি। ব্রাজিলের লোকজন হচ্ছে পর্তুগিজ, আর বাকি যত দুই আমেরিকার লোকজন আছে সব হচ্ছে আপনার স্প্যানিশ। দে আর স্প্যানিয়ার্ড, দে আর বিলংস টু স্পেন। আর্জেন্টাইন বলেন, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলিয়ান, মেক্সিকান, কিউবান, বলিভিয়ান, যারা বলেন পেরুভিয়ান, সব হচ্ছে কি আপনার স্প্যানিশ। এরপর আমি বললাম যে 1776 সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা। দেখেন, এরপর আমি বললাম যে 1782 থেকে 1782 ঘোষণা, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ। 1823 বললাম মনরো ডক্ট্রিন। অর্থাৎ 1823 মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জেমস মনরো বললেন, when we are in seat we have to shut our mouth off. We are in tremendous difficulty situation. We are yet not build up our nation.
We got have a problem of state making and nation building. Yet we fail to bloom up USA as a nation. Only 13 colonies participated in war of independence. Now inside we have surrounded by enemy, and outside we are surrounded by the colonists. So this particular time, internal culprit will plotting against our independence, and external colonist will attack and seize our independence. So we will not interfere on European dirty politics, and we will not tolerate any kind of influence over Atlantic. From today, we are going to disseminate the foreign policy and principle of the United States of America till the end. From today, America is only for American, no one else, and nothing one else. And United States of America will not tolerate any kind of aggression from any part of the world, from Moscow to Sydney and Yokohama to Los Angeles. গাছ থেকে আমেরিকা শুধু আমেরিকানদের, অন্য কারো জন্য নয়, অন্য কিছুর জন্য নয়। সুতরাং আমেরিকা শুধু কাজ করবে নিজেদের জন্য। বিশ্ব রাজনীতি থেকে ইউএসএ প্রত্যাহার করে নিল। এরপরে বললাম যে আমেরিকাকে স্বাধীনতার জন্য সহযোগিতা করেছিল ফ্রেঞ্চরা। এই জন্য ব্রিটিশরা সব সময় রুশো এবং ভলতেয়ারের মাধ্যমে ফরাসি জনগণকে স্বাধীনতার জন্য উস্কানি দিতে এবং ফ্রেঞ্চ এম্পায়ার ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। কারণ ষোড়শ লুই হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে প্রচুর পরিমাণে অর্থ, অস্ত্র এবং সেনাবাহিনী দিয়ে সাহায্য করেছিল। রুশো বলল, the men are born free, but everywhere he is in chain. The Almighty has created us. The Almighty is feeding us. The Almighty is protecting us. But Almighty having that kind of privilege to chain people up. But a king having any sort of influence, any sort of help, any sort of succor toward our production system. But a king takes full feast of grain from our granary. This grain is the production of your sweat and blood, your hard working. A king haven't any single and solo contribution toward your production system. So you all will not provide any single fist of grain toward the government granary. আরে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, তিনি তো আমাদেরকে শিকলবদ্ধ করে রাখে না, কিন্তু এই রাজা আমাদেরকে শিকলবদ্ধ করে রাখে, গিলোটিন দিয়ে হত্যা করে। আমাদের উৎপাদন ব্যবস্থায় রাজার কোনো হস্তক্ষেপ নাই, কিন্তু আমরা ভরা মুঠো শস্য রাজাকে আমরা দিয়ে দিচ্ছি, তারপরেও উনি আমাদেরকে প্রোটেক্ট করা বাদ দিয়ে হত্যা করছে। সুতরাং রিভল্ট 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 কি হলো? (1889) 14 জুলাই ফ্রেঞ্চ রিভলিউশন, ফরাসি বিপ্লব। তাহলে কি হয়ে গেল? ফ্রেঞ্চ রিভলিউশনের পরে ফ্রেঞ্চ এম্পায়ার ভেঙে গেল। এখন প্রবলেম যেটা আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে আটলান্টিকের মধ্যে অবস্থিত একটা দ্বীপ হচ্ছে ব্রিটেন। ব্রিটেন গোটা পৃথিবীতে চড়ে বেড়ায়। ডোভার প্রণালী এবং ইংলিশ চ্যানেল দিয়ে ইউরোপের মূল ভূখণ্ড থেকে ব্রিটেন আলাদা। সুতরাং ব্রিটেন ওভার আটলান্টিক, নর্থ আটলান্টিক, সাউথ আটলান্টিক, এশিয়া, আফ্রিকায় কি করে বেড়াচ্ছে? ইউরোপের এটা মেজর কোনো ইনফ্লুয়েন্স নাই। কিন্তু ইউরোপিয়ান এম্পায়ার বলতে বোঝাতো স্প্যানিশদেরকে, তারা 100 বছর গোটা ইউরোপ, গোটা পৃথিবী শাসন করেছে। এরপরে যেটা বোঝায় সেটা ফরাসিদেরকে। ইউরোপিয়ানদের কন্ট্রোল হচ্ছে ফরাসিদের হাতে। তাহলে ফরাসিরা গোটা ইউরোপে ডোমিনেট করে রেখেছিল, আর পূর্ব অংশে ডোমিনেট করে রাখত হচ্ছে অটোমান এম্পায়ার, অটোমান তুর্কি এম্পায়ার, আর উত্তর দিকে একাই বসে বিড়ি টানত রুশ এম্পায়ার। তাহলে ফ্রেঞ্চ এম্পায়ার যেহেতু ভেঙে পড়লো, সুতরাং ইউরোপিয়ান পলিটিক্সও ভেঙে পড়বে ডেফিনেটলি, এবং সেটা ক্রমশ যুদ্ধের দিকে চলে যাবে। তাহলে ফার্স্ট ফেজে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে 1492 ক্রিস্টোফার কলম্বাসের জলপথ আবিষ্কারের পর থেকে ভাস্কো ডি গামার হচ্ছে ভারত আবিষ্কার,
আর্মাডা যুদ্ধ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা লাভ, মনরো ডক্ট্রিন এবং ফ্রেঞ্চ রিভলিউশন। আচ্ছা, তাহলে বেসিক্যালি ফার্স্ট ফেজ হবে এইটা। এখন সেকেন্ড ফেজের যে প্রবলেমটা হলো, আপনি জানেন যে ফ্রেঞ্চ এম্পায়ার থেকে বিসমার্ক হচ্ছে ইন্সপায়ার করলো জার্মানদেরকে, এবং বিসমার্ক তার পলিসি অফ আয়রন অ্যান্ড ব্লাড নীতি ঘোষণা করলেন। এই নীতিটা মাধ্যমে তিনি অনেকগুলো যুদ্ধ করেছিলেন এবং প্রায় 60টির বেশি যুদ্ধে ইউরোপের প্রায় সব জাতিকে পরাজিত করে আপনার 1870 খ্রিস্টাব্দে জার্মানি প্রতিষ্ঠা করেছিল বিসমার্ক। বিসমার্ক হচ্ছে বিসমার্ক অনেক বড় ডিপ্লোম্যাট। বিসমার্ক ইউরোপিয়ানদের ভিয়েনা কংগ্রেসে বলেছিল, মানে কংগ্রেস অফ ভিয়েনা তো হয়েছিল নেপোলিয়নের ইয়ের পরে। ইন্ডিপেন্ডেন্স যখন পেয়ে গেল আপনার বিসমার্ক, তখন কংগ্রেস অফ ভিয়েনার এক সম্মেলনে বিসমার্ক বলেছিল, I beg your pardon, I apologize to all the kings, queen and emperor of the Europe. This is because for our unjust warfare and fighting around the continent. So enough is enough. From today, we decide we will not fight until we are attacked by any enemy overseas. From today, our foreign policy and principle will be friendship to all and malice to none. We will be a peace lover. Spanish people have a state and empire, Spain. British people have British Empire. French people have French Empire. Russian people have Rus Empire. Ottoman people have Ottoman Empire. But you all should not forget about the contribution of Frederick the Great and Otto the Great. We are one of the most ancient nation. We are the founder father of British Empire. Anglo-Saxon nation belongs from Germany. So German people need a living serum. German people দেরও বসবাসযোগ্য একটা ভূখণ্ডের দরকার আছে। সুতরাং 1870 খ্রিস্টাব্দে জার্মানি প্রতিষ্ঠা করলেন বিসমার্ক। এরপরে 1871 খ্রিস্টাব্দে ইতালি প্রতিষ্ঠা। এগুলো নোট করে রাখেন, এই অংশগুলোই পরীক্ষায় কোশ্চেন আসে সাধারণত। ইতালি প্রতিষ্ঠা, তাহলে পাওয়ার স্ট্রাকচার ইউরোপের এলোমেলো হয়ে গেল। পাওয়ার রাইজ করলো হচ্ছে প্রথমত হচ্ছে জার্মানি, ইটালি, দুইটা নতুন বড় বড় নতুন শুরু করলো। There is a big clash, there is a big conflict, there is a big turmoil. There would be a big hegemonic power clash. এই জন্য যেটা হলো সেটা হলো 1881 জার্মানি, অস্ট্রিয়া, অটোমান তুর্কি, এরা লিগ অফ থ্রি এম্পায়ার প্রতিষ্ঠা করলো। 3 সম্রাটের সঙ্গে পাওয়ার অ্যালায়েন্স। If anyone will be attacked from any enemy of overseas, all 3 join together, fight against them. এদের কাউন্টার যারা 1907 সালে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, এরা প্রতিষ্ঠা করলো
ট্রিপল এন্টিটি। পাওয়ার অ্যালায়েন্স ইকুয়াল টু পাওয়ার অ্যালায়েন্স ইকুয়াল টু ব্যালেন্স অফ পাওয়ার। কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। এর ফলাফল হিসেবে 1911 থেকে 13 বলকান যুদ্ধ। অস্ট্রিয়ার যুবরাজ হত্যা। ইটস দ্য সেকেন্ড ফেজ। তাহলে ফার্স্ট ফেজ আমরা কি দেখলাম? ফ্রেঞ্চ রিভলিউশনের ফলে ফ্রেঞ্চ এম্পায়ার ভেঙে গেল, অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাসের ইউএসএ আবিষ্কার, ভাস্কো ডি গামার ইন্ডিয়া আবিষ্কার থেকে আপনার ফ্রেঞ্চ রিভলিউশন পর্যন্ত দেখলাম ফ্রেঞ্চ এম্পায়ার ভেঙে গেল, বাস ইউরোপের পাওয়ার ক্লাস শুরু হলো। সেকেন্ড ফেজে আমরা দেখলাম বলকান যুদ্ধ, অস্ট্রিয়ার যুবরাজ হত্যা। একটু ভালো করে দেখেন। আচ্ছা, কে কোথায় থেকে আছেন একটু জানাবেন, আর ক্লাস কেমন লাগে, কি ক্লাস কেমন লাগছে এটাও জানাবেন। আচ্ছা, আমি এটা মুছে দিলাম। সেকেন্ড ফেজ। থার্ড ফেজে এসে যেটা শুরু হলো, 28শে জুন অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করলো, রাশিয়া আবার অস্ট্রিয়ার উপরে হামলা চালালো, অটোমান তুর্কিরা আবার রাশিয়ার উপরে হামলা চালালো, আবার ফরাসিরা আবার এই হামলা চালালো হচ্ছে তুর্কিদের উপরে, ফরাসিদের উপরে হামলা চালালো জার্মানরা, জার্মানদের উপরে ব্রিটিশরা। ফলে 1914 প্রথম বিশ্বযুদ্ধ শুরু। এখন প্রবলেম যেটা হলো 1917 সালে এসে গেম চেঞ্জার। অস্ট্রিয়ার হচ্ছে বিখ্যাত জায়নিজমের ইহুদি চিম ওয়াইজ ম্যান এসিটন আবিষ্কার। এগুলো মোটামুটি বলেছি। এসিটন আবিষ্কার করে যুদ্ধের ফলাফল পুরা নিশ্চিত হয়ে গেল যে মিত্রপক্ষ জিতবে। 1917 সালে এলান বি প্যালেস্টাইন দখল। 1917 সালে ইসরায়েল প্রতিষ্ঠায় বেলফোর ঘোষণা। তো যুদ্ধ তো বোঝাই যাচ্ছে যে কে জিতে যাবে, মিত্র শক্তি জিতে যাবে। বুঝতে পেরে যুদ্ধের পরবর্তী লুটতারাজ এবং লাভের জন্য যুক্তরাষ্ট্র 1917 সালে যুদ্ধে যোগদান করল। 1917 সালে যুক্তরাষ্ট্রের যোগদান। যুক্তরাষ্ট্রকে আমি যুক্তরাষ্ট্র বলি না, যুদ্ধরাষ্ট্র বলি, ওয়ার প্রন নেশন। এরা ক্লেম করেছিল এটা জার্মানির উপরে, কিন্তু আমি এটাকে যুক্তরাষ্ট্র বা যুদ্ধরাষ্ট্র বলি। গেম চেঞ্জ করলো 1918-তে 14 দফা উড্রো উইলসন। থিংস আর সিম্পল। উড্রো উইলসনের এই মিষ্টি কথাই, উড্রো উইলসন অনেক ভালো মানুষ ছিল, অনেক ক্যারিসমেটিক একজন মানুষ ছিল, তার উদ্দেশ্য অনেক মহৎ ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের লোকদের উদ্দেশ্য মহৎ ছিল না। তারা অনেক গোয়ার এবং অনেক স্বার্থবাদী। তাহলে যে জিনিসটা হলো 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ। তাহলে যুদ্ধ শেষ করলো, আত্মসমর্পণ করলো ব্রিটিশরা, জার্মানরা, অটোম্যানরা, অস্ট্রিয়ানরা। কিসের জন্য? 14 দফার উপরে।
কিন্তু 14 দফার বদলে যে কাজটা করা হলো অত্যন্ত ঘৃণিত, 1919 সালে দ্বিতীয় ভার্সাই চুক্তি। দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে অত্যন্ত কুখ্যাত মানে চরম বেয়াদবি, অপমান এবং ধ্বংস করা হলো কাদের উপরে? ধ্বংসটা করা হলো জাস্ট হচ্ছে জার্মানদের উপরে, অটোম্যানদের উপর, অস্ট্রিয়ানদের উপরে। সুতরাং প্রথম বিশ্বযুদ্ধ শেষ করলো না, প্রথম বিশ্বযুদ্ধ শেষ করার নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করা হলো। জেনারেল ফস, ফরাসি জেনারেল, মিত্রপক্ষের জেনারেল বলল, দিস কান্ট বি এ পিস ট্রিটি, it's a seed and the seed will be sapling and the sapling will be plant and the plant will be tree, a tree that have to conduct another war of 20 years later. এটা একটা চারা রোপণ করা হলো, বীজ বপন করা হলো, এটা একটা বিরাট বৃক্ষের রূপ লাভ করবে। এই বৃক্ষটার নাম হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 20 বছর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে। এটা শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতির সময় একেবারে এক্সাক্ট তাই হলো। তাহলে এটা থার্ড ফেজ, আপনি স্ক্রিনশট করে নেন, এটা থার্ড ফেজ। এখন প্রবলেমটা হচ্ছে যেটা, এখন আপনি একটা জাতিকে অত্যাচার করবেন, একটা জাতি সহিংসতা সংঘাত চালাবেন, সেই জাতিটা সারা জীবন বসে থাকবে, তা তো হতে পারে না। তাহলে এই নেশনটা যে কাজটা করলো সেটা হচ্ছে অত্যন্ত ডিস্ট্রাকটিভ, অত্যন্ত ডিস্ট্রাকটিভ। বঞ্চিত করেছিল 3টা জাতিকে, সর্বনাশ করেছিল 3টা জাতির, 10টা জাতির সর্বনাশ করেছিল, সবচেয়ে বেশি 3টা, জাপান, ইটালি এবং জার্মানি। তাহলে 1925 সালে মুসোলিনি আসলো ক্ষমতায় ইতালিতে, ফ্যাসিবাদ নিয়ে। 1933 সালে হিটলার ক্ষমতা আসলো জার্মানিতে নাৎসিবাদ নিয়ে। আর 1936 সালে সব ক্ষমতার অধিকারী হয়ে গেল হিতো জাপানে ইয়েলো ফিরেল নিয়ে। তাহলে তারা সুযোগের অপেক্ষায় ছিল, ইয়েলো ফিরেল নিয়ে তারা সুযোগের অপেক্ষায় ছিল, মিত্র শক্তি কখনো কোনো বিপদে পড়ুক। একেবারে এক্স্যাক্টলি তাই হলো। 1929-30 সেশনে পৃথিবীর ইতিহাসে এলিজাবেথকালে সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়ানক মন্দা, গ্রেট ডিপ্রেশন, মহামন্দা শুরু হল। এই মহামন্দায় মিত্র শক্তির অর্থনীতি ভেঙে, ব্ল্যাক টুইসডেতে মহামন্দায় মিত্র শক্তির অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গেল। এই সুযোগে জার্মানি তার 26,000 বর্গমাইল হারানো ভূখণ্ড পুনর্দখল করতে লাগলো। ইটালি তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো দখল করতে লাগলো এবং সমগ্র এশিয়া দখল করার সিদ্ধান্ত নিল জাপান। তাহলে প্রবলেম যেটা দেখা দিল, প্রবলেমটা হচ্ছে এমন যে ইউএসএ হাত গুটিয়ে বসে থাকলো, ফরাসিরাও হাত গুটিয়ে বসে থাকলো, রুখে দাঁড়ালো ব্রাজিল। স্যার উইনস্টন চার্চিলের যুদ্ধ ঘোষণার মাধ্যমে 1 সেপ্টেম্বর 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। একেবারে ফ্রান্সকে 1942 সালের মধ্যে সমগ্র ফ্রান্সকে দখল করে নিল কে? জার্মানি।
ফ্রান্স প্রবাসী সরকার গঠন করলো ব্রিটেনে, যে কি ভয়ানক অবস্থা চিন্তা করতে পারেন। একটা পরাশক্তিকে সম্পূর্ণ দখল করে নিচ্ছে হিটলার। একেবারে জাপান থেকে শুরু করে মিয়ানমার পর্যন্ত দখল করে নিল জাপান। 1941 সালে ডিসেম্বরে পার্ল হারবার, 7 ডিসেম্বর পার্ল হারবারে বোমা হামলা চালাইলো, দিয়ে 1941 সালেই আপনার যোগদান করলো। 1941 সালে যুক্তরাষ্ট্রে যোগদান। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ক্রুশিয়াল মিস্টেকটা করেছিল হিটলার। হিটলার এম্পাওয়ার করেছিল পশ্চিমারা, এবং হিটলারকে কিছু বলতো না, কারণ হিটলারের কমিটমেন্ট ছিল যে হিটলার রাশিয়াকে কি করবে, সমাজতন্ত্রী রাশিয়া স্টালিনের কে প্রতিহত করবে। কিন্তু এই হিটলার আবার গোপনে যে রাশিয়ার সাথে কি করেছিল, মাল্টভ রিবনথ্রপ চুক্তি করেছিল, অনাক্রমণ চুক্তি। পশ্চিমা পত্রিকাগুলো বলতো যে জার্মান ল্যাম্পার্ড উইল ক্র্যাক দ্য নেক অফ রুশ হোয়াইট বিয়ার, যে জার্মানির যে হচ্ছে কালো চিতা, কালো বাঘ, এইটা যে রাশিয়ার শ্বেত ভল্লুকের ঘাড় মটকাবে, এটা আশা করেছিল কে? পশ্চিমারা। অথচ পশ্চিমাদের উপরে হামলা চালালো হিটলার, তালি দিচ্ছিল রাশিয়া। আবার রাশিয়া মনে করলো আমার বন্ধু হামলা চালাবে, আবার গোপনে রাতের আধারে এসে রাশিয়ার উপরেই পাল্টা আক্রমণ করেছিল হিটলার। এটাই তার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল, কারণ সমাজতান্ত্রিক বিশ্বাসে বলিয়ান রুশরা ছিল ইউনাইটেড, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলায় রাশিয়াকে। রুশরা যেভাবে তেড়ে ফুঁড়ে আক্রমণ করলো, এই কষ্ট সহিষ্ণু রুশদেরকে পরাজিত করা জার্মানদের পক্ষে সম্ভব ছিল না। 1945 সালে 30 এপ্রিল জার্মানির পরাজয়। জার্মানি যখন পরাজিত হয়ে গেল, 30 এপ্রিল হিটলার আত্মহত্যা করলো, ফলে জার্মান এপিসোড শেষ। এর আগেই অস্ট্রিয়াকে দখল করে নিয়েছিল হিটলার, বলেছিল আমরা একই জাতি। ইতালি আগেই পরাজিত হয়েছিল, ইতালির লোকরাই মুসোলিনিকে পিটিয়ে হত্যা করেছিল, কিন্তু জাপান আত্মসমর্পণে রাজি ছিল না। 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় লিটল বয়, 1945 সালের 9 আগস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামে 2টা বোমা নিক্ষেপ করে 2 সেকেন্ডে 20 লক্ষ মানুষ এবং 2 লক্ষ মানুষকে হত্যা এবং 20 লক্ষ মানুষকে আহত করলো। ফলে 2 সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের মাধ্যমে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। তাহলে খুব আশ্চর্য হয়ে যাবেন আপনি যে World War is nothing but a hegemonic power class. Who will be the controller, regulator, operator, and conductor of this planet of the earth? Who will exploit it much to the planet of the earth? Who will be the new colonial leader? Who will be the new industrial leader? Who will be the new economic leader? Who will be the new trade and merchant leader? রাজনৈতিক উদ্দেশ্যে কখনো যুদ্ধ হয় না, বিশ্বযুদ্ধ তো দূরের কথা। অর্থনৈতিক উদ্দেশ্যে, বাণিজ্যিক উদ্দেশ্যেই হচ্ছে যুদ্ধ এবং বিশ্বযুদ্ধ হয়, সেটাকে রাজনীতির ফ্লেভার লাগায়, দেশপ্রেমের কাভার লাগায়। বাট যুদ্ধটা হয় শুধুমাত্র অর্থনৈতিক উদ্দেশ্যে। প্রথম বিশ্বযুদ্ধ সবাই মিলে জার্মানিদের উপরে হামলা চালালো কি কারণে? জার্মান ইন্ডাস্ট্রিগুলোর সাথে ব্রিটিশরা, ফরাসিরা এবং মার্কিনরা টিকে উঠতে পারছিল না। এটা করলো, যুদ্ধ বেঁধে গেল এবং যুদ্ধের সুবাদে জার্মান ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দিল। জার্মানি ট্রেড, কমার্স, ইন্ডাস্ট্রি, বিজনেস এগুলোকে নষ্ট করে দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল হোতা জার্মানি, ইটালি, সেখানেই কিছু করলো না। অথচ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কাজে লাগে জাপানের ইন্ডাস্ট্রিয়াল টাউন হিরোশিমা এবং নাগাসাকিকে ধ্বংস করে দিল বাণিজ্যিকভাবে, যাতে জাপান কি না করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল প্রতিপক্ষ, সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল হচ্ছে জার্মানি, জাপান, ইউএসএর, ব্রিটেনের, ফ্রান্সের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। এই কারণে যুদ্ধকে অজুহাত করে টোকিওতে বোমা মারল না, তারপরে আপনার ইয়োকোহামাতে বোমা মারল না, কোবেতে বোমা মারল না, কিয়েটোতে বোমা মারল না, তারপর আপনার ফুকুশিমাতে বোমা মারল না। বোমাটা যে মারল কোথায়? ইন্ডাস্ট্রিয়াল টাউন হিরোশিমা এবং নাগাসাকি।
তাহলে যুদ্ধকে ব্যবহার করে জাপানের ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংস করে দেওয়া। তাহলে সব সময় মনে রাখতে হবে যে যুদ্ধটা আপনাদেরকে পড়ানো হয় যে পাওয়ার স্ট্রাকচারে সুপার পাওয়ারগুলো কিভাবে আসতে চায় এবং কিভাবে এই পাওয়ার ক্লাসটা হয় এটা বোঝানোর জন্য। তো সিম্পলি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা বুঝাইতে যে বা আমি পড়াইতে যে বা শিখাইতে যে আপনাদেরকে 1492 থেকে টানলাম, এটার মূল কারণই হচ্ছে যে আপনি মনে রাখবেন যে সমগ্র পৃথিবীর যে পরাশক্তিগুলো, এই পরাশক্তিগুলো সবসময় ক্ষমতা দখল করতে চায় এবং ক্ষমতা দখলের ইয়ের কথা হাতে রাখে, এগুলো বলে তারা যুদ্ধ বাধায়। কিন্তু আসলে যুদ্ধটা হয় অর্থনৈতিক বাণিজ্যিক উদ্দেশ্যে। তো ঠিক আছে, বেস্ট অফ লাক। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা কি করব, আপনাদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ।